হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আরিফ'স কেয়ার কোচিং একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ে প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার যে শ্রেণীবিন্যাস কী। শ্রেণীবিন্যাস কী তা জানার আগে আমরা জেনে নিতে পারি শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। মহাবিশ্বে সব কিছুই মূলত দুটি জিনিস, জড় এবং জীব। জীবের মধ্যে রয়েছে উদ্ভিদ এবং প্রাণী, এবং বিজ্ঞানীরা এই পর্যন্ত 15 লক্ষের মতো জীব আবিষ্কার করেছে। জীব বা প্রাণী এবং উদ্ভিদ প্রায় 15 লক্ষের মতো আবিষ্কার করেছে। প্রতিনিয়ত সেই সংখ্যাটি বৃদ্ধি পাচ্ছে। তো কোনো লোক যদি চিন্তা করে বা কোনো শিক্ষার্থী বা কোনো বিজ্ঞানী যদি চেষ্টা করে যে এই বিপুল সংখ্যক প্রাণী সম্পর্কে তারা কোনো জ্ঞান লাভ করবে বা সেই সম্পর্কে তারা গবেষণা করবে, সেই ক্ষেত্রে এই প্রত্যেকটি 15 লক্ষ প্রাণী নিয়ে গবেষণা করা খুবই অসম্ভব একটি ব্যাপার। যার কারণে বিভিন্ন বিজ্ঞানী এই বিষয়টির উপর, এই সমস্যাটির উপর কাজ করে যে তারা এতগুলো প্রাণীকে কীভাবে একটি বিন্যাসে সাজানো যায়, বিন্যাসে একটা সুন্দর কাঠামো দেওয়া যায়, সেই জন্য বিভিন্ন ভাগে ভাগ করে সহজে মনে রাখা যায়, সেই জন্য তারা বিভিন্ন বিজ্ঞানী এই শ্রেণীবিন্যাসের উপর কাজ করেছে। তার মধ্যে রয়েছে অ্যারিস্টটল, জন রে, ক্যারোলাস লিনিয়াস। তো ক্যারোলাস লিনিয়াস এই শ্রেণীবিন্যাসের উপরে সর্বোচ্চ সর্বোচ্চ দক্ষতা দেখিয়েছে, যার কারণে ক্যারোলাস লিনিয়াসকে এই শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। শ্রেণীবিন্যাস কী? শ্রেণীবিন্যাস মূলত বিপুল সংখ্যক প্রাণীর গঠন ও প্রকৃতি সম্পর্কে জ্ঞান অর্জনের সহজ উপায় হলো শ্রেণীবিন্যাস। শুরুতেই বললাম যে 15 লক্ষাধিক প্রাণী বা উদ্ভিদ। তো এই 15 লক্ষ প্রাণী বা বিপুল সংখ্যক যে প্রাণীর গঠন ও প্রকৃতি, তাদের বিভিন্ন প্রাণীর যে গঠন, তারপর তারা কোন পরিবেশে বাস করতেছে, তাদের প্রকৃতি কীরূপ, এই বিভিন্ন গঠন প্রকৃতি সম্পর্কে বিভিন্ন জ্ঞান অর্জনের জন্য যে বিন্যাস করা হয় বা যে উপায়, তাকে শ্রেণীবিন্যাস বলা হয়। শ্রেণীবিন্যাস কাকে বলে? প্রাণীদেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য ও বিভিন্ন প্রাণীর মধ্যে মিল অমিল ও পরস্পরের মধ্যে যে সম্পর্ক রয়েছে তার উপর ভিত্তি করে জীবের যে বিন্যাস করা হয় তাকে শ্রেণীবিন্যাস বলে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? শ্রেণীবিন্যাস করার জন্য অবশ্যই প্রাণীদেহে যে বিভিন্ন বৈশিষ্ট্য বিদ্যমান, বিভিন্ন বৈশিষ্ট্য বা বিভিন্ন প্রাণীর মধ্যে যে মিল বা অমিল রয়েছে, এইসবের উপর ভিত্তি করে প্রাণীদেহের যে বিন্যাস করা হয়, জীবদেহের যে বিন্যাস করা হয়, তাকে শ্রেণীবিন্যাস বলা হয়। শ্রেণীবিন্যাসের একক মূলত প্রজাতি। এ সম্পর্কে আমরা এখনই দেখব যে শ্রেণীবিন্যাসের যে প্রত্যেক একটি প্রাণীর শ্রেণীবিন্যাসের করার সময় বিভিন্ন ধাপ, বিভিন্ন ক্যাটাগরি, যেমন পর্ব, রাজ্য, বর্গ, শ্রেণী, গণ, প্রজাতি, এগুলো কীভাবে ধাপে ধাপে সাজানো হয় সেগুলো আমরা মূলত এখন দেখব। তো বন্ধুরা, আমাদের এবারে আলোচনার বিষয় শ্রেণীবিন্যাসের ধাপ। তো শ্রেণীবিন্যাসের ধাপগুলোর মধ্যে রয়েছে প্রথমেই জগৎ বা কিংডম, তারপর রয়েছে পর্ব বা ফাইলাম, তারপর রয়েছে শ্রেণী বা ক্লাস, তারপর রয়েছে বর্গ বা অর্ডার, তারপরে গোত্র বা ফ্যামিলি, তারপর গণ বা জিনাস, এবং প্রজাতি বা স্পেসিস। এগুলো এই শ্রেণীবিন্যাসের ধাপগুলো অবশ্যই মনে রাখতে হবে। শ্রেণীবিন্যাসের একক হিসেবে প্রজাতিকে ধরা হয়। শ্রেণীবিন্যাসের একক কি? প্রজাতি। তো এখানে আবার রয়েছে জগৎ, পর্ব, এদের মধ্যে আবার তাদেরকে আরও উপপর্ব ভাগ করা যায়। যেমন জগৎকে যদি আমরা কিংডম, একে সাব কিংডম বা উপজগৎ হিসেবে ভাগ করতে পারি। পর্ব, যেমন এখানে রয়েছে মানুষের পর্ব বা ফাইলাম হলো করডাটা, এটা যদি আমরা সাব ফাইলাম বা উপপর্ব ভাগ করি, তাহলে মানুষ করডাটা পর্বের ভার্টিব্রাটা উপপর্বের অন্তর্ভুক্ত হয়। এরকমভাবে বিভিন্ন শ্রেণী, যেমন সাব ক্লাস, সাব অর্ডার, এরকমভাবে তাদের উপপর্ব বা অধিপর্ব হতে পারে, সুপার ক্লাস বা সুপার অর্ডার, অধিপর্ব, উপপর্ব হতে পারে। আর মূলত প্রধান পর্ব তো রয়েছেই। তার সাথে তোমার শ্রেণীবিন্যাসের ধাপগুলো বুঝতে পেরেছে: জগৎ, পর্ব, শ্রেণীবর্গ, গোত্রগণ এবং প্রজাতি।